অসাধারণ একটি ন্যাচারাল টানেল। এখানে ভিতরে কোনো প্লাস্টার করা হয়নি, সম্পূর্ণ যেরকম খনন ছিল সেরকম একটি টানেল। স্পেনের পালমা দে মাল্লোরকার যে দ্বীপটি রয়েছে সেই দ্বীপটির আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি চলছে পাহাড়ের মধ্য দিয়ে, অর্থাৎ পাহাড়ের পাশ দিয়ে। চারপাশে শুধু পাহাড়, আর আমরা একটি পাহাড়ের পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে। আপনাকে অবশ্যই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর জন্য পর্যাপ্ত আপনাকে খুব বেশি সচেতন থাকতে হবে, কারণ আমরা সবাই জানি যে পাহাড়ি রাস্তাগুলো কিন্তু সবসময় একটু ভালো বিপজ্জনক হয়ে থাকে। সুতরাং অবশ্যই আপনাকে একটু ধীরে ধীরে বা একটু দক্ষতার সাথে গাড়ি চালাতে হবে। আর আমি ভিডিওতে অনেক রকম রাস্তা দেখাবো, কারণ এই দ্বীপটির প্রতিটি রাস্তাই যেন আপনাকে মুগ্ধতা বিমোহিত করে দিবে। আসলে দ্বীপটির প্রতিটি রাস্তায় আমার কাছে ভালো লাগতেছিল, যে আমার কাছে মনে হচ্ছিল না যে একটি রাস্তা আমি ভিডিও থেকে স্কিপ করি। বিশেষ করে পাহাড়ি যে অঞ্চল, পাহাড়ের মাঝখানে যে গাছগুলো, আমার পাশে যত গাছ দেখতে পাচ্ছেন এগুলো সব অলিভ গাছ, অর্থাৎ আমরা যেটিকে জয়তুন বলে চিনি থাকি, সবই জয়তুন গাছ। আর এই দ্বীপটিতে যে জয়তুনের সময়ে অলিভের সিজনে এত পরিমাণ অলিভ হয় এখানে, যেটা বলার বাইরে। আমরাই না, রাস্তাটা দিয়ে এখানে একটি পানির কারখানা। এখান থেকে বিভিন্ন যে এই ইয়াগুলো আছে, ঝর্ণাগুলো আছে, সেই ঝর্ণা থেকে এখান থেকে পানি উৎপাদন করে তারা বিভিন্ন জায়গায় সেল দেয়। আর এই দ্বীপটিতে এখানে আর অলিভ গাছগুলোর তুলনামূলক অনেক বড় বড় ছিল। দেখলেই বোঝা যাচ্ছিল যে এই দ্বীপের যে গাছগুলোর বয়স আসলে অনেক। আমরা একটি ন্যাচারাল টানেল দেখলাম, একটি সম্পূর্ণ ন্যাচারাল টানেলের পরেই একটি লেক। আমরা এখানে একটু থামবো, দেখা যাক গাড়ির কোনো পার্কিং পাওয়া যায় কিনা। যদি পার্কিং পাওয়া যায় তাহলে এখানে থেমে একটু এখানকার দেখবো যে পাহাড়ের কত উপরে, মনে হচ্ছে মানে কল্পনারও বাহিরে। এই যে আপনার পাহাড়ের যে সীমানা দেখতে পাচ্ছেন উঁচু, এরপরেই সমুদ্র খুব কাছে। আর এটি লেক, মানে আমরা কি বলবো, এত সুন্দর লাগতেছে যে পাহাড়ের এত উঁচুতে একটি লেক। আপনি একটু চিন্তা করেন যে সমুদ্র পৃষ্ঠ থেকে কত উপরে আমরা আছি। এটি একটি স্ট্যাচু বা একটি মূর্তি। আসলে এটার সাথে এটার সঠিক ইতিহাসটিও লেখা আছে, কিন্তু আমাদের এত সময় না, আমাদের পুরো শহরটা কভার করতে হবে। আমরা মাত্র 3 দিন বা 4 দিন এখানে ছিলাম। আমরা 3 দিন ছিলাম এখানে, 3 দিনের মধ্যে আমাদের পুরো শহর কভার করতে হবে। এই জন্য অনেক সময় যাবত আমরা এই লাল গাড়িটিকে ফলো করতেছিলাম। অর্থাৎ আপনি আরও একটা জিনিস ঠিক মাথায় রাখবেন, যখন আপনি পাহাড়ি রাস্তা বা অচেনা রাস্তা যাবেন, সবসময় একটা গাড়ির পিছনে থাকবেন। আমরা দেখতে দেখতে আরও একটি ন্যাচারাল টানেল, আপনার টানেলের মধ্যে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে কোনো মানে টানেলটা খনন করার পরে কোনো কাজ করা হয় নাই, অর্থাৎ সম্পূর্ণটাই যেভাবে খনন করার পরে ছিল সেভাবে তারা রেখে দিচ্ছে। অর্থাৎ এগুলো
খুবই মজবুত বিধে তারা এইভাবে রেখে দিচ্ছে। আর টানেল থেকে আপনারা যখন এইভাবে বের হবেন আপনার সূর্যের আলোটা আপনার চোখের উপরে এমনভাবে পড়বে যেটি হচ্ছে আপনি কিচ্ছু দেখতে পারবেন, সম্পূর্ণ সাদা হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের পাশেই সমুদ্র, অর্থাৎ আমরা আমাদের এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, আর আমাদের রাস্তাটি হচ্ছে আমরা এই দুটির মাঝখান দিয়ে হচ্ছে চলছি। এবং দৃশ্যটি খুব সুন্দর লাগতেছিল, সমুদ্রে গাছপালা, সবুজ গাছপালায় ঘেরা। আর হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম যে পাহাড়টিতে অলিভ, প্রচুর পরিমাণে অলিভ, এর পাশাপাশি হচ্ছে প্রচুর পরিমাণে কমলা এবং মাল্টার কিন্তু চাষ হয় এই পাহাড়টিতে। এই পাহাড় বলতে এই পাহাড় এবং এখানকার যেই জমিগুলো আছে সেখানে এই পাহাড়ের উপরে কিন্তু আমরা যেটিকে জুম চাষ বলে থাকি, জুম কিন্তু কোনো ফসলের নাম না, জুম হচ্ছে পাহাড়ের উপরে একটি জায়গা করে জমি জমা বা ফসলাদি করার জন্য রেডি করে হচ্ছে করা হয়, ওই জায়গাটাকে জুম বলা হয়। আর এই জমির মধ্যে হচ্ছে আসলে বিভিন্ন ধরনের ফল বা সবজি চাষ করা হয়। ঠিক এখানেও এই অলিভের পাশাপাশি প্রচুর পরিমাণে কমলা এবং মাল্টারও চাষ হতো। গাড়িটি মূলত অনেক সময় যাবত আমাদের সামনে, আমরা হচ্ছে এটি আগে যাচ্ছে, আমরা এর পিছনে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে গাড়ি কিন্তু ব্যাক করতেছে, অর্থাৎ তারাও এই জায়গাটিতে গেছে। আর রাস্তাটি এরকম, আপনি হচ্ছে এক জায়গা থেকে বের হবেন, আপনি পুরো ঘুরে আবার ধরে আর এক জায়গাতে, অর্থাৎ সেই পয়েন্টে আপনি আসতে পারবেন। আর আমাদের হোটেলটা ছিল এই দ্বীপের একদম সম্পূর্ণ মাঝখানে, যেখান থেকে আমরা এক দিন এক সাইডটা, অর্থাৎ 3 দিনে 4টা পাস কভার করেছি। যেটি সবসময় আপনারা এই জিনিসটাই করবেন যে আপনারা একদম মিডিল পয়েন্টে থাকার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আর যেসব জায়গা দিয়ে হচ্ছে প্রচুর আঁকাবাঁকা ছিল রাস্তা, এবং যে মোড়গুলো ছিল, মোড়গুলোতে হচ্ছে যাতে একটি গাড়ি দুর্ঘটনার যদি হয়, অর্থাৎ ড্রাইভার যদি ভুল করেও যদি একটু সাইডে পড়ে যায়, যাতে সে একদম সম্পূর্ণ নিচে না পড়ে যায়, সেই জন্য কিন্তু মোড়গুলোতে বা যেখান থেকে এরকম দেওয়া আছে, বাউন্ডারি দেওয়া আছে, যাতে আপনি এখান থেকে নিচে পড়ে গেলো খুব বেশি নিচে পড়ে না যান, বা নিচে পড়ে যাতে যেন আপনার গাড়িটি যেন পড়ে না যায়, সেজন্য তারা বাদ দিয়ে রেখেছে বা বাউন্ডারি দিয়ে রেখেছে। আর এটির ইতিহাস কিন্তু আমি সবসময় একটু একটু করে প্রতিটি ভিডিওতে বলেছি যে আসলে এটি কিন্তু বেশ কয়েকটা রাজার শাসন আমলে ছিল। এটি কিন্তু হচ্ছে রোমান সাম্রাজ্যের ইয়াতে ছিল, বাইজেন্টাইনদের ছিল হচ্ছে মুরিশ শাসনের আওতাভুক্ত ছিল। অর্থাৎ মুরিশ কিন্তু একটি মুসলিম একটি খেলাফত ছিল, অর্থাৎ উমাইয়া খেলাফতের অধীনে কিন্তু মুররা, অর্থাৎ যে মুর যে বংশটি ছিল, যে যখন তাদের অধীনস্থ ছিল তখন বা তাদের মুরদেরই কিন্তু বলা হয় মুরিশ। উমাইয়া খেলাফতের অধীনে কিন্তু মুররা এই দ্বীপ অঞ্চলটি দখল করে, এবং এই শহরের নাম কিন্তু তখন ছিল মদিনা মায়ুরকা, অর্থাৎ মদিনা মায়ুরকা নামেও কিন্তু এটি পরিচিত ছিল। এখানে কিন্তু মুসলিম শাসন আমলও ছিল, যদিও হয়তো বা আমরা যদি কোনো প্রাচীন কোনো স্থাপনা যেতাম তাহলে হয়তো বা এগুলো আমাদের চোখে পড়তো। যদি আমরা কোনো প্রাচীন স্থাপনায় জানি, আমরা শুধু প্রাকৃতিক যে দৃশ্যগুলো ছিল সেগুলোই হচ্ছে দেখার চেষ্টা করছি। অর্থাৎ এখানে যখন ইসলামিক শাসন আমল ছিল তখন কিন্তু এখানে এগ্রিকালচার সেক্টরটাতে দারুণ হয়েছিল, তারা ডেভেলপ করেছিল মুসলিমরা। এখানে কিন্তু তখন প্রচুর পরিমাণে এই অলিভ এবং কমলার চাষ কিন্তু তারা এখানে অনেক বেশি করত। এছাড়াও এখানে কিন্তু বেশ কয়েকটি রাজাদের হচ্ছে বাড়ি আছে। এর মধ্যে আল মুদাইনা প্রাসাদটি হচ্ছে খুবই
পপুলার এবং হচ্ছে এখানে এই মুসলিমদের থেকে কিন্তু এটি হচ্ছে রাজা যে প্রথম জেমস সেটি কিন্তু এটি দখল করে নেয় মুসলিমদের কাছ থেকে। মুসলিমরা কিন্তু এটি শাসন করে হচ্ছে 902 থেকে 1229 সাল পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ একটি সময় কিন্তু মুসলিমরা এটি শাসন করেছিল। আসলে সমুদ্রের পাড় দিয়ে গাড়ি চালাতে যে কি মজার দৃশ্যগুলো, কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তারা গাছ লাগিয়েছে এবং রাস্তা বানিয়েছে পাথর দিয়ে বাদ দিয়ে। ওটি একটি হচ্ছে এইমাত্র আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে একটি অলিভ বাগান। আর কিন্তু আমরা দেখতে দেখতে একটি রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। এখানে হচ্ছে যারা মূলত খাওয়া দাওয়ার জন্য বা এখানে এটি একটি স্পট, এখানেও মানুষ অনেকেই থামে, কিন্তু আমরা এখানে আর থামবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব, দেখা যাক সামনে আরো কি আছে। আমরা বেশ লম্বা একটি টানেল পার হচ্ছি। এই টানেলটি কিন্তু অনেক সময় যাবত আমরা এই টানেলের মধ্যে গাড়ি চালাচ্ছি। আমরা কিন্তু গাড়ি প্রায় 50 থেকে 60 বা 70 এরকম কিলোমিটারে হচ্ছে আমরা গাড়ি চালাচ্ছি। তারপরে কিন্তু এই টানেলটি পার হতে আমাদের বেশ একটু সময় লাগলো। এছাড়াও টানেলটির মধ্যে বেশ আলোকিত ছিল এবং টানেলটি একটু সাজানো ছিল, একটি দেখলে বোঝা যায় যে এটি একটি মডার্ন টানেল। এখান থেকে বের হওয়ার পরে আমরা দেখলাম যে আবারও সবুজ, অর্থাৎ যেটি সবসময় যেটি এই পাহাড়ের বা এই দ্বীপের মেইন সৌন্দর্য, সবুজ গাছপালায় ঘেরা পাহাড়, এবং এখানে একটু জনবসতি আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বেশ কিছু দালান কোঠা বা বিল্ডিং দেখতে পাচ্ছি, এখানে অনেক হোটেল এবং ঘরবাড়িও আছে। অর্থাৎ বলাই যায় যে এটি একটি জনবাসস্থল, বা এখানে অনেক একটু লোকাল বাসগুলো, এগুলো কিন্তু এই দ্বীপের লোকাল বাস। আর আমি একটা জিনিস বুঝলাম না, এই দ্বীপে যেখানে বাস চলাচল করে একসাথে দুটি লোকাল বাস যাতায়াত করে, আর বেশ মানুষজন চোখে পড়লে আপনারা কিন্তু দেখলেন যে এতক্ষণ কিন্তু আমরা কোনো মানুষজনের এভাবে হাঁটাহাঁটি আমাদের চোখে পড়েনি কোনো কোথাও, কিন্তু এখানে বেশ অনেক মানুষজনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা হাঁটাহাঁটি করতেছে। অর্থাৎ স্বাভাবিক, যেটি একটি শহর, এটি হচ্ছে পাহাড়ের বেশ অনেক সময় পর আমরা একটি শহরে দেখা পেলাম। আর এই শহর থেকে এইখান থেকে আপনারা হচ্ছে
বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য লোকাল যে ট্রান্সপোর্টগুলো অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন। যদিও এখানে ম্যাক্সিমাম মানুষই গাড়ি ব্যবহার করে থাকে প্রতিটি কাজের জন্য, আর বিশেষ করে আমরা সবাই জানি যে ইউরোপে গাড়ির ব্যবহারটা একটু বেশি। আমরা এই মুহূর্তে আছি স্পেনের পালমা দে মাইওরকা। এই মাইওরকা সোলের যে পোর্ট, যারা হচ্ছে পর্তো দি সোলের, সেইখানে। তো বন্দর শহরে আমরা দেখা যাক যে সামনে দেখা যাচ্ছে বন্দর।